আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর রামপুরার উলনে ৬ বছর বয়সী শিশু তাসলিমা আক্তার তাহিদিকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। উলন এলাকার তাসলিমার বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের নিচতলার পানির ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি তাহিদি। অনেক খোঁজাখুঁজির পর মসজিদে মাইকিং করা হয় এবং থানায় খবর দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর তার মরদেহ খুঁজে পায় পুলিশ। যে বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ সেই বাড়ির দারোয়ানকে আটক করা হয়েছে। এলাকাবাসীর ধারণা, পাশের বাসার বাড়িওয়ালার সঙ্গে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে অভিযুক্ত বাড়িওয়ালাকে এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থানা থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আসামিদের গ্রেপ্তার সহ শিশু তাসলিমা হত্যাকাণ্ড নিয়ে কি বলছে পুলিশ? পুলিশ যেটি বলছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ শিশুটির মরদেহ, তাসলিমার যে মরদেহটি যে বাড়ির নিচের ট্যাঙ্কি থেকে পাওয়া গেছে, সেখানের যে দারোয়ান, সেই দারোয়ানকে গ্রেফতার করা হয়েছে। ওই দিনই মূলত তাকে গ্রেফতার করা হয় এবং এর পাশাপাশি যে আশেপাশে যেসব কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে পুলিশ খুঁজছে, তাদেরকে এখনও পাওয়া যায়নি। তবে আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী বা যারা এলাকাবাসী রয়েছেন, তারা যেটি অভিযোগ করছেন যে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটতে পারে। সে 24 তারিখ সন্ধ্যায় মা নামাজ পড়ার পরে সেই শিশুটি খেলতে বের হয়েছিলেন এবং 2 ঘন্টা নাগাদ তার খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজখবর নেওয়া হয়, মাইকিং করা হয়। এরপরে কিন্তু থানায়ও খোঁজখবর নেওয়া হয়, কিন্তু সেই 2 ঘন্টার পরে পাশের বাসার সেই নিচের যে সেফটি ট্যাঙ্কি, সেখান থেকে সে বাচ্চার মরদেহটি আসলে উদ্ধার করা হয়। এবং যেটি শুনেছি যে তারা পরিবার যেটি বলছে যে বাচ্চার মুখে বিস্কিট পাওয়া গেছে, যে অর্থাৎ কেউ চেপে ধরে মুখে বিস্কিট দিয়েছে এমনটি। যদি পানিতে ডুবে যদি মারা যেত, তারা এমনটি বলছিলেন, তাহলে হয়তো আসলে পানি বের হতো, কিন্তু এরকম কিছুই পাওয়া যায়নি। বাচ্চার আশেপাশে গালে এবং ঘাড়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি মুখে বিস্কিট চেপে ধরে কেউ পানিতে হয়তো চেপে ধরতে পারেন, এমনটি ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ময়নাতদন্ত করা হয়েছে, সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি। পুলিশ যেমনটি বলছে যে সিসিটিভি ফুটেজ তারা এখনও পায়নি, তবে সেখানের যে সিসিটিভির যে মেশিনটি, সেটি এনে তারা থানায় নিয়ে এসেছেন এবং সেটি দিয়ে তারা পর্যবেক্ষণ করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখিস, যে বাড়িওয়ালার নামে যে অভিযোগটি রয়েছে, সেই বাড়িওয়ালা মূলত দেশের বাইরে থাকেন। ওই বাড়ির যিনি কেয়ারটেকার, তিনি তার শ্বশুরকে আমরা খুঁজেছি, তাকেও পাওয়া যায়নি। এবং যে বাড়িওয়ালা, তাকেও কল করা হয়েছে, তাদেরকেও খোঁজ করা হয়েছে, তাকেও পাওয়া যায়নি। তার নাম্বারও এখন পর্যন্ত বন্ধ। এলাকাবাসী যেটি বলছেন যে পূর্ব শত্রুতার জেরে এমনটি ঘটছে এবং ওই বাড়িওয়ালা সম্পর্কে এলাকাবাসীরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তো পুলিশ তদন্ত করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মিলি। জানছিলাম শিশু তাসলিমা হত্যার খবর। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন ও মেয়ে জামিলা আক্তার। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান জানান, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যায় তারা। সকালে গিয়ে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষা খেতে লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা হতে পারে, তবে তদন্ত করে বিস্তারিত জানাবে তারা। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা জিয়া উদ্যানে ভিড় করে। দলটির নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় তারা দোয়া ও মোনাজাতে অংশ নেয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তারা। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, বইমেলায় পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে আজ ছুটির দিনে শিশু প্রহর কতটা জমেছে? আজকে সকালে মেলার তৃতীয় দিনে নতুন যে বইগুলো জমা পড়েছে সেগুলোর মেলে আজকে সকাল 11টা থেকে কিন্তু মেলা প্রাঙ্গণ উন্মুক্ত হয়েছে সবার জন্য। কিন্তু এই মেলার যে আকর্ষণ বিষয়টা হচ্ছে যে শিশু কিশোরদের জন্য যে শিশু প্রহর শুক্রবার এবং শনিবার, আজকে কিন্তু সকাল 11টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পারেনি। 12টায় শুরু হয়েছে। আমি যদি ক্যামেরায় একটু দেখাই, এই মুহূর্তে শিশু প্রহরে পাপেট শো চলছে। বাচ্চারা কিন্তু বেশ মজা পেয়েছে এবং অনেক বাচ্চাকে আমি দেখেছি, যেহেতু 11টা শুরু হয়নি, পিতামাতার সাথে এসে রৌদ্রের মধ্যে তারা অনেকে চলেও গিয়েছে, সেটাও আমি দেখেছি। এবং এখনও গোছানো হয়নি, যে এখানে প্রচণ্ড রোদ, যে সাইমানা দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি, হয়তোবা আগামী শুক্রবারে সেটা হয়ে যাবে। মেলাও যদি আপনার 15 মার্চ শেষ হবে। এবং আজকে এই ছবি দেখাতে দেখাতে আমি যদি মেলার অবস্থাটা বলি, আজকে মেলায় দর্শনার্থী বা বই প্রেমী যারা এসেছেন তাদের পরিমাণ খুবই কম। কিছু স্কুল শিক্ষার্থীকেও আমরা দেখেছি বইমেলায় এসেছে এবং তারা স্টলে ঘুরে ঘুরে দেখছে। এখনও কিন্তু অনেক স্টল প্রস্তুত হয়নি, সেই স্টল প্রস্তুতির কাজও কিন্তু কিছু কিছু স্টল হচ্ছে প্রস্তুতির কাজ। এবং খুব গুছানো এখনো হয়নি। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো সবকিছু গুছিয়ে যাবে এবং মেলায় বই প্রেমীদের আনাগোনা আরও বাড়বে। বই প্রকাশক এবং বিক্রেতারাও তখন হয়তো তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে। এবং তারা বলছেন যে এইবার যেহেতু নানান ঘটনা প্রবাহের কারণে বইমেলাটা নির্দিষ্ট সময়ে শুরু হওয়া যায়নি, নির্বাচনের কারণে গত 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই বইমেলার উদ্বোধন করেন, তারপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে এখনও বইমেলা সে অর্থে খুব একটা জমেনি। আজকে বিকালে হয়তো কিছু বইপ্রেমীদের আনাগোনা বাড়বে এবং মেলায় বই বিক্রিও কিছুটা বাড়বে, এমনটা প্রত্যাশা করছেন বিক্রেতা এবং প্রকাশকরা। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত মেলার সর্বশেষ মিলি। জানছিলাম অমর একুশে বই মেলার খবর। ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা মেঘনা নদী সহ দেশের অন্যান্য অভয়াশ্রম এলাকায় শুরু হচ্ছে 2 মাসের জন্য সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। আজ রাত 12টা থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে 30 এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকার 40 কেজি করে 4 কিস্তিতে মোট 160 কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা দিল। জেলেদের দাবি, এ সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে এনজিও কিস্তির টাকা আদায় সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান দাবি জানিয়েছে জেলেরা। এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আজ মধ্যরাত থেকে তো মাছ ধরা 2 মাসের জন্য নিষেধ, তো জেলেরা কি বলছে এই বিষয়ে? মিলি, আজ মধ্যরাত মানে রাত 12টার পর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের সরকার ঘোষিত অভয়াশ্রম এলাকাগুলোর নদ নদীতে জাটকা সহ সব ধরনের মাছ নিষেধাজ্ঞা থাকবে, যা নিষেধাজ্ঞার কার্যকর থাকবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এই নিষেধাজ্ঞার পূর্বে আমরা দেখেছি যে চাঁদপুরের পদ্মা মেঘনার যে জেলে পাড়াগুলো রয়েছে, সে পাড়াগুলোতে জেলেরা ইতিমধ্যে জাল, নৌকা সহ যে মাছ ধরার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু নদীর তীরবর্তী
এলাকায় কিন্তু নিয়ে এসেছে। এই নিষেধাজ্ঞা 2 মাস সময়ে কিন্তু জেলেদের কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ জমেছে। বিশেষ করে সামনে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে তারা পরিবার পরিজন নিয়ে কীভাবে কাটাবে, এছাড়া আগামী 2 মাস তারা আসলে যে খাদ্য সহায়তা দিবে সেই সহায়তা দিয়ে আসলে তারা কতটুকু চলবে তা নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন। যদিও প্রশাসন থেকে বলেছেন যে তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে 40 কেজি করে 4 কিস্তিতে 160 কেজি করে দেওয়া হবে। যদিও জেলেরা আসলে এই ব্যাপারে বলছেন যে এই যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এটা একেবারেই অপ্রতুল, এটা আসলে হয় না। তারা আরেকটা দাবি জানিয়েছেন যে তারা কিন্তু এই ধার দেনা কিস্তি করে কিন্তু তারা চলে থাকেন। তো এই নিষেধাজ্ঞার সময়ে যাতে জেলেদের যাতে এনজিও যে কিস্তি সেই কিস্তি যাতে না নিতে পারেন তার জন্য কিন্তু তারা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন। তো ইতিমধ্যে আসলে বড় থেকে ছোট যে মাঝারি সব ধরনের জেলে নৌকাগুলো কিন্তু তীরবর্তী স্থানে উঠিয়ে ফেলছেন। তারা এখন জাল ও অন্যান্য নৌকা মেরামতের কাজ করায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ বড় স্টেশন মাছঘাট, আজ রাত 12টা পর্যন্ত সেখানে মাছ কেনাবেচা চলবে। তারপরে কিন্তু প্রায় 2 মাস ধরে কিন্তু সেখানে বেচা কিনা কিন্তু বন্ধ থাকবে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এই নিষেধাজ্ঞার সময়ে নৌ পুলিশ, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু কঠোরভাবে কিন্তু তারা নদীতে টহল দিবেন। কোনো জেলে যদি আইন অমান্য করে নদীতে মাছ ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছে প্রশাসন। তো নিষেধাজ্ঞার পূর্ব মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি, জানছিলাম মাছ ধরা নিষেধের খবর। আসিয়া হত্যাকাণ্ড বিচারের রায় কার্যকর না হওয়ায় দুষ্কৃতিকারীরা নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের সাহস পাচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। বলেন, কিছু নারীবাদী সংগঠন নির্দিষ্ট কিছু ইস্যুতে সোচ্চার হলেও কোমল শিশুদের উপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় তারা নীরব। মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেত্রীরা বলেন, সমাজ যখন ভেতর থেকে পৌঁছে যায় তখনই শিশুদের উপর ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা যদি এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের ক্ষমতা থেকে নামানোর সিদ্ধান্ত নেবে। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা ও মামলা নিতে পুলিশের গড়িমসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সহ 10 দফা দাবি জানান। এই হত্যাকাণ্ডের জন্য বা ধর্ষণের জন্য বিচার চেয়ে যখন পুলিশের কাছে যাওয়া হয় তখন পুলিশ এটা নিতে চায় না, মামলা নিতে চায় না। কার ভয়ে? বর্তমানে আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে এই প্রশাসনিক ব্যবস্থাটা অত্যন্ত একপেশে। সরকারকে আবারও আহ্বান করছি যে জনগণের নিরাপত্তার ব্যাপারে আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করুন। শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে সুনামগঞ্জের কৃষকদের। নির্দিষ্ট সময়ে জেলার ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ঝুঁকিতে রয়েছে 2,23,000 হেক্টর জমির বোরো ধান। বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি বলে অভিযোগ সাধারণ চাষিদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ফসলের মাঠ। কৃষকেরা স্বপ্ন বুনছে দীর্ঘদিনের শ্রমের ফসল ঘরে তোলার। মাঠের ফসলের রং বদলানোর সঙ্গে কৃষকের মনেরও রং বদলাচ্ছে। তবে তাদের মনে উকি দিচ্ছে অজানা ভয়। এই বুঝি বানের পানিতে ভেসে যাচ্ছে সোনালী ফসল। সুনামগঞ্জ জেলার হাওরগুলোর ফসল রক্ষায় যে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেটি ক্রমেই রূপ নিচ্ছে অস্বস্তির কারণ হিসেবে। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই বাঁধের নির্মাণ কাজ 2026-এর 28 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় শেষ হলেও বাঁধের নির্মাণ কাজ অর্ধেকের বেশি বাকি। তাই কৃষকরা স্বস্তির বদলে ফসল হারানোর ঝুঁকি আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এই বান যদি না হয় আমরা বাচ্চা কাচ্চা লইয়া বিপদ পড়বো। কিস্তি কইরা যদি সময় মতে যদি তার না কাটতে পারলাম না, তার ফাইনালে কি ভাঙ্গিয়া, তখন তো আর কিস্তি করার কোনো আমরা দরকার নাই। ফসল যদি মাই দিয়ে তো আমরা অনাহারে মানুষ মরবো। এই দেশের মানুষ এক ফসলের জায়গায় ফসল তো আমরা দ্বিতীয় দুইটা না, ফসল একটাই। যে টাইম আছে টাইম মতো শেষ হোক, এটা আমরাও দোয়া করি। বাদ বালা থাকলে আমরা ফসল সুন্দর মতো তুলতাম পারবো, এই আশা ভরসায় তো আমরা কৃষি করতেছি। হাওরের নেতারা বলছেন, বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলা ও গাফিলতি রয়েছে। বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে না এবং যদি পানি আসে তাহলে বাঁধগুলো
ক্ষতিগ্রস্ত হবে, ফসল নষ্ট হবে। এই জন্য আমরা প্রয়োজনীয় আইনের আশ্রয় নিব। ফসল রক্ষা বাঁধের যে চলমান কাজ আছে সেটা কিন্তু তাদের তথ্য মতে 60 থেকে 70% হয়ে গেছে, কিন্তু মাঠের চিত্র তা ভিন্ন বলছে। মাঠের সাথে তাদের তথ্যের কোনো মিল নাই। জাতীয় নির্বাচনের জন্য বাঁধের নির্মাণ কাজে বেগ পেতে হয়েছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, প্রকল্পের মেয়াদ বাড়াতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মূলত নির্বাচনের কারণেই আমরা আসলে একটা কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তো আগামী 10 থেকে 15 দিনের মতো সময় করা লাগতে পারে। সেটি আমরা আসলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে জেলা কমিটির সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে আমরা সমাপতিত কোনো আবেদন পাঠাবো। জেলার 12 উপজেলায় 145 কোটি টাকা ব্যয়ে 710টি প্রকল্পে 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণ করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।